হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটা শুরু করব প্রথমে ভারতের অনূর্ধ্ব 17 দলের আপডেট দিয়ে। আজকে ভারতের অনূর্ধ্ব 17 মহিলা দল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কিরগিজ রিপাবলিকের, যেখানে ভারতের অনূর্ধ্ব 17 দল কিন্তু কিরগিজ রিপাবলিককে 2-1 গোলে পরাজিত করে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। খেলার প্রথমার্ধ কিন্তু 1-1 গোলে শেষ হয়েছিল এবং দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে ভারতীয় দল গোল পায় এবং এই গোলের ফলে ভারতীয় দল কিন্তু এই ম্যাচ থেকে মূল্যবান 3 পয়েন্ট সংগ্রহ করলো এবং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে নিজেদের প্রথম ম্যাচটা কিন্তু জয় দিয়ে শুরু করলো ভারতের অনূর্ধ্ব 17 মহিলা দল। এরপর চলে আসবো ভারতের অনূর্ধ্ব 23 পুরুষ দলের আপডেটে। আজকে ভারতের অনূর্ধ্ব 23 পুরুষ দল মুখোমুখি হয়েছিল দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে ইন্দোনেশিয়ার আন্ডার 23 দলের, যেখানে আজকে ম্যাচটা কিন্তু ড্র হয়েছে। প্রথম ম্যাচে ভারতীয় দল কিন্তু ইন্দোনেশিয়াকে 2-1 গোলে পরাজিত করেছিল। আজকের ম্যাচের খেলার প্রথমার্ধটা কিন্তু গোলশূন্যভাবে শেষ হয়েছিল। খেলার প্রথমার্ধের প্রথম 20 মিনিট ভারত কিন্তু ডমিনেট করেছে ইন্দোনেশিয়ার ওপর, যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এই অর্ধটাতে ভারতীয় দল। তবে খেলার 20-25 মিনিট পেরিয়ে যাওয়ার পর কিন্তু ইন্দোনেশিয়া ম্যাচে ফিরে আসে এবং তারা কিন্তু ভারতীয় দলকে যথেষ্ট বেকায়দায় ফেলে এই অর্ধটায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু গোল তুলে নেয় ভারত। কৌর সিং অসাধারণ একটা গোল করেন এবং ভারত লিড পায়। এই অর্ধে আবারও কিন্তু ভারত ইন্দোনেশিয়ার উপর ডমিনেট করতে থাকে। তবে ধীরে ধীরে আবারও খেলায় ফেরে ইন্দোনেশিয়া এবং 71 মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ফ্রি কিকে গোল করে ইন্দোনেশিয়া সমতায় ফিরে আসে এবং শেষ পর্যন্ত ম্যাচটা কিন্তু 1-1 গোলে শেষ হয়। ইন্দোনেশিয়া সফরে ভারতীয় অনূর্ধ্ব 23 দল কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। একটা ইমপ্রেসিভ ফুটবল আমরা ভারতের অনূর্ধ্ব 23 দলের কাছ থেকে দেখতে পেয়েছি। যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন খেলোয়াড়েরা। আশা করা যায় এই দলটা কিন্তু ভবিষ্যতে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা হলো আইএফএ শিল্ডকে নিয়ে। আইএফএ শিল্ডে কালকে নামতে চলেছে ইস্ট বেঙ্গল, যেখানে তাদের প্রতিপক্ষ নামধারী এফসি। প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে বড় ব্যবধানে একটা জয় তুলে নিয়েছিল। কালকে তাদের ম্যাচ নামধারীর বিরুদ্ধে, যারাও কিন্তু প্রথম ম্যাচে জয় পেয়েছে শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে। কালকের ম্যাচে ইস্ট বেঙ্গল যদি ড্র করে তাহলেও কিন্তু তারা পৌঁছে যাবে ফাইনালে। তবে ইস্ট বেঙ্গলের লক্ষ্য এই ম্যাচ থেকেও একটা বড় জয় তুলে নেওয়ার। ধারে ভারে সমস্ত দিক থেকে কিন্তু কালকের ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামবে ইস্ট বেঙ্গল। নামধারী এফসির তুলনায় শক্তিতে অনেকটা এগিয়ে ইস্ট বেঙ্গল, তাই কালকের ম্যাচে ক্লিয়ার ফেভারিট ইস্ট বেঙ্গল এবং এই ম্যাচটা জিতলেই বা ড্র করলেই ইস্ট বেঙ্গল কিন্তু পৌঁছে যাবে ফাইনালে, যেখানে তাদের সাথে মুখোমুখি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি মোহনবাগান সুপার জায়ান্টের। এরপর চলে যাব পরবর্তী আপডেটটা হলো চেন্নাই এফসি তাদের 25 বছর বয়সী লেফট উইঙ্গার ভিনসি ব্যারোটোকে আজকে কিন্তু অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে। ভিনসি ব্যারোটো এই সিজনে জামশেদপুর এফসি জার্সি নিজের গায়ে চাপিয়ে খেলতে চলেছেন, এটা নিশ্চিত হয়ে গেছে। তিনি জামশেদপুরে সাইন করে দিয়েছেন। আজকে অফিসিয়ালি কিন্তু চেন্নাই তাকে বিদায়টা জানিয়ে দিল। এরপর চলে আসবো আজকের এই ভিডিওর মূল টপিকে। মোহামেডান স্পোর্টিং ক্লাব নানা সমস্যায় জর্জরিত। এখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এবারে আইএসএল যদি শুরু হয় তাহলে সেই আইএসএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা নিয়ে কিন্তু এই মুহূর্তে বড় একটা প্রশ্ন চিহ্ন চলে এসছে। এক কথায় বলতে গেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল ভাগ্য এবং সেই ভাগ্য কিন্তু পুরোপুরি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল খেলা এখন প্রায় বলতে পারো যে একেবারে সম্ভাবনা 20 কি 30%, তার বেশি নয়। কারণ 1 বছর ধরে মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্ট ইনভেস্টর খুঁজে আনতে পারেনি। তোমাদের জানিয়েছিলাম পুজোর পরে একটা গুড নিউজ আসতে চলেছে। তবে আমি দুঃখিত, আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি। এই ধরনের ম্যানেজমেন্ট থাকলে কোনো ক্লাবের উন্নতি যে সম্ভব নয় তা কিন্তু বোঝা যাচ্ছে। এরা কথাবার্তা চালাচ্ছিল টেকনো গ্রুপের সাথে, পাশাপাশি একটা স্টিল কোম্পানির সাথে।
তাদের সাথেও কিন্তু বিভিন্ন বিষয়ে মত পার্থক্য দেখা দেয়, এবং তার পরিপ্রেক্ষিতে এই যে দুটো ইনভেস্টর যারা কিন্তু রাজি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে প্রায় একটা 15 কোটি টাকার মতন বকেয়া পড়ে রয়েছে, 8 থেকে 9 জন খেলোয়াড় ফিফার দ্বারস্থ হয়েছেন সেই সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার, কিন্তু কিছু টার্ম এবং কন্ডিশন দুপক্ষের মধ্যে মিল না হওয়ায় তারা কিন্তু এই ডিলটা থেকে বেরিয়ে এসে এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্মকর্তারা যেমন দীপেন্দু বিশ্বাস, বিলাল আহমেদ খান, তারা কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, তার কালীঘাটের বাড়িতে গিয়ে চিঠি পৌঁছে দিয়ে এসছেন, যেখানে তারা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এই সংকটময় পরিস্থিতিতে সাহায্য না করেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য ইনভেস্টরের ব্যবস্থা না করে দেন অতি সত্বর, তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল খেলা 20 বাউ জলে। এক কথায় ধরতে পারো আইএসএল থেকে বেরিয়ে যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং যার সম্ভাবনাই কিন্তু বেশি, কারণ এই মুহূর্তে এত তাড়াতাড়ির ভেতরে ইনভেস্টর আনা এখন কিন্তু সত্যিই চাপের। এতদিন ধরে ক্লাব কর্মকর্তারা কিন্তু আমাদের সকলকে বোকা বানিয়ে গেছে নানা অছিলায়, এই ক্লাবে আসতে চলেছে, এই আসবে, এই আমরা কথাবার্তা চালাচ্ছি প্রায় ফাইনাল স্টেজে, কিন্তু এরা কিভাবে ক্লাবটাকে শেষ করছে তার জলজ্যান্ত উদাহরণ কিন্তু এই নাটকগুলো। এবং তারা কিন্তু আরো একটা ভালো প্লটও তৈরি করেছে, যেখানে তারা জানিয়েছে যদি ক্লাব আইএসএল না খেলতে পারে তাহলে পুরো কর্ম সমিতি পদত্যাগ করবে এবং ট্রাস্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে চালাবে। এবং তারা এটাও জানাচ্ছেন যে তারা ক্লাবকে কতটা ভালোবাসেন বলেই তারা নিজেদের টাকা খরচা করে, ট্রাস্টের টাকা দিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব সুপার কাপে খেলতে যাচ্ছে। সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ভাই এতদিন তোমরা কি করলে? আজ 1 বছর ধরে তোমরা একটা ইনভেস্টর আনতে পারলে না, এবং যখন তোমাদের কাছে ইনভেস্টর ছিল সেই ইনভেস্টরকে তোমরা ধরে রাখতে পারলে না ব্যক্তিগত ইগো, তোমাদের অপেশাদারিত্বের জন্য। শেয়ার হস্তান্তর করতে তোমাদের 6 মাসের ওপর টাইম লেগে গেল এবং সেটা হলো না, যার পরিপ্রেক্ষিতে সাচি বেরিয়ে গেল, বাংকার হিলের অবস্থাও খারাপ, এবং তোমরা প্লেয়ারদের বকেয়া রেখে পরপর ব্যানের উপর ব্যান খেয়ে যাচ্ছ। এই মুহূর্তে যে ইনভেস্টার আসবে তার উপরেও তোমরা 12 থেকে 15 কোটি টাকার দায় চাপাতে চাইছো। মানে তোমরা চাইছো সমস্ত কিছু লোকে করুক, তোমরা খালি ক্লাব চালাবে এবং নিজেদের নাম কামাবে, এবং ক্লাব যখন গাড্ডায় পড়বে তখন তোমরা পদত্যাগের মতন একটা বিষয়কে উঠিয়ে সিম্পেথি আদায় করার চেষ্টা করবে। আমার কাছে তো সিম্পল এটা সিম্পেথি আদায় ছাড়া আর কিচ্ছু নয়। তোমাদের যদি পদত্যাগ করতেই হয় এখনই করে দাও, তারপর যারা আসবে তারা পারে তো পারবে, না পারলে কোনো করার নেই, কারণ তোমরা যা করার করে দিয়ে গেছো। একটা 100 বছরের ঐতিহ্যশালী ক্লাবের আজ এমন একটা অবস্থা যে ক্লাবের কোনো টুর্নামেন্টে ক্লাব খেলবে কি খেলবে না সেটার কোনো নিশ্চয়তাই নেই। যে ক্লাবটার এত সমর্থক, এত লেগেসি রয়েছে, তাদের এই অবস্থা কিন্তু সত্যিই লজ্জার। এটা শুধু মোহামেডান স্পোর্টিং ক্লাবের লজ্জা নয়, ভারতীয় ফুটবলের লজ্জা। আমরা যারা সমর্থকেরা আছি আমি তাদেরকেও বলবো আমাদের ভেতরে কিন্তু ইউনিটি নেই। দেখো পাশের ক্লাব মোহনবাগান, ম্যানেজমেন্টের প্রতি তাদের সমর্থকদের কি ধরনের একটা ঐক্যবদ্ধ আন্দোলন আমরা লক্ষ্য করছি প্রতিটা ম্যাচে, প্রতিটা জায়গায়। এই ধরনের আন্দোলন যদি আগে আমরা গড়ে তুলতে পারতাম এই অপদার্থ ম্যানেজমেন্টের বিরুদ্ধে, তাহলে কিন্তু আশা করা যায় আজকে ক্লাবের এই অবস্থাটা হতো না। কোথাও গিয়ে আমরাও কিন্তু দিনের শেষে এই অবস্থার জন্য দায়ী। আমরা ম্যাচে মাঠে জুতো বোতল ছুড়ছি, অন্য ক্লাবের ফ্যানদের সাথে ঝামেলা করছি, সেই সমস্ত করার সময় আমাদের প্রচুর সময় আছে, কিন্তু ক্লাবের কিসে ভালো হবে, ক্লাব কিভাবে আরো উন্নতি করবে সে বিষয়ে ভাবার, এই ম্যানেজমেন্টকে নিয়ে ম্যানেজমেন্টের বিরুদ্ধে কথা বলার আমাদের সাহস কিন্তু নেই। তাই আজ আমাদের প্রিয় দলের এই অবস্থা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং হাইপ করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।